একটা রাজ্য নিজের দেশের মধ্যে থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আসামের মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে বলছেন তার রাজ্য একদিন স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এটা কোনো বিরোধী নেতার অভিযোগ নয়, এটা বলছেন খোদ ক্ষমতাসীন রাজ্য সরকারের প্রধান। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, একটা রাজ্যের সরকার প্রধান নিজেই কেন নিজের রাজ্যের অস্তিত্ব নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করছে। আজকের ভিডিওতে আপনি জানবেন গ্রেটার বাংলাদেশ তত্ত্ব আসলে কি, এটা কোথা থেকে এলো, কেন হঠাৎ 2026 সালে এসে এই বিতর্ক আবার তুঙ্গে উঠল, ভারতের প্রকৃত উদ্বেগটা ঠিক কোথায়, আর এর পাল্টা যুক্তি কি বলছে। সবশেষ দেখব এই বিতর্কে বাংলাদেশের অবস্থান আসলে কি। প্রথমে সহজভাবে বুঝে নেওয়া যাক এই তত্ত্বটা আসলে কি। গ্রেটার বাংলাদেশ তত্ত্ব বলতে বোঝানো হয় এমন একটা আশঙ্কাকে যেখানে দাবি করা হয় বাংলাদেশ থেকে ক্রমাগত মানুষ এসে ভারতের সীমান্তবর্তী রাজ্য বিশেষ করে আসাম আর পশ্চিমবঙ্গে বসতি করছে, আর এই জনসংখ্যাগত পরিবর্তন এতটাই বড় আকার নিচ্ছে যে এক সময় এই রাজ্যগুলোর সাংস্কৃতিক রাজনৈতিক চরিত্রই বদলে যাবে। ধরুন আপনার বাড়ির একটা ঘরে আপনি একা থাকতেন, কিন্তু ধীরে ধীরে সেই ঘরে এত মানুষ ঢুকতে শুরু করলো যে এক সময় ঘরটা কার সেই প্রশ্নটা উঠে যায়। ঠিক এই ভয়টাই কাজ করছে আসামের রাজনীতিতে। খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বর্মা গত ডিসেম্বরে সাংবাদিকদের বলেন, আসামের জনসংখ্যার একটা বড় অংশ ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত, আর এই সংখ্যা আরও 10% বাড়লে রাজ্যের অস্তিত্ব সংকটে পড়বে। কিন্তু এই আশঙ্কা তো নতুন কিছু নয়, তাহলে কেন এটা এত পুরনো ইতিহাস টেনে আনা দরকার? কারণ এই তত্ত্বের শিকড় অনেক গভীরে প্রথিত। 1998 সালে তৎকালীন আসাম রাজ্যপাল এস.কে. সিনহা একটি রিপোর্টে সতর্ক করে রেখেছিলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের যদি কার্যকরভাবে ঠেকানো না যায় তাহলে তারা আসামের স্থানীয় জনগোষ্ঠীকে সংখ্যাগতভাবে ছাপিয়ে যেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই একটা রিপোর্ট মূলত পরবর্তী 3 দশকের রাজনৈতিক বয়ানের ভিত্তি হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটা কোনো হঠাৎ তৈরি হওয়া আতঙ্ক নয়, বরং এটা প্রায় 30 বছর ধরে লালিত একটা রাজনৈতিক আখ্যান, যা নির্বাচনের মৌসুমে বারবার নতুন করে জেগে ওঠে। এবার আসা যাক বিস্তারিত বিশ্লেষণে, কেন ঠিক এই 2026 সালে এই বিতর্ক আবারও তুঙ্গে উঠল। প্রথম স্তর নির্বাচনী ফলাফল। চলতি বছরের মে মাসে আসাম ও পশ্চিমবঙ্গ দুটো রাজ্যই বিজেপি বিপুল জয় পায়। নির্বাচনী প্রচারণা জুড়ে অমিত শাহ, হিমন্ত বিশ্ব বর্মা আর শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার জনসংখ্যাগত পরিবর্তন আর অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে ধরেন। দ্বিতীয় স্তর প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এই বছরের জুন মাসে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা জানায়, যার কাজ হবে সীমান্তবর্তী এলাকার অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি খতিয়ে দেখা। তৃতীয় স্তর কূটনৈতিক উত্তেজনা। এপ্রিল মাসে বাংলাদেশের দিকে 20 জনকে ঠেলে পাঠানো নিয়ে হিমন্ত শর্মার মন্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধিকে তলব করে বাংলাদেশ। চতুর্থ স্তর হচ্ছে বিচারিক চাপ। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের সুপ্রিম কোর্ট আসাম সরকারকে ঘোষিত বিদেশি ব্যক্তিদের বহিষ্কার প্রক্রিয়া দ্রুততর করার নির্দেশ দেয়। এই 4টি স্তর একসাথে মিলেই এই বছর বিতর্কটাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবার আসি সরাসরি দাবি আর বাস্তব পরিসংখ্যানের মধ্যে তুলনা করা যাক। বিজেপি নিজস্ব প্রচারণা অনুযায়ী দাবি করে 1971 সালে আসামে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 72%, যা 2021 সালে নেমে এসেছে 57%। আর এই পরিবর্তনকেই তারা জনসংখ্যাগত আগ্রাসন বলে বর্ণনা করছে। অথচ একই সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সামনে যে সরকারি পরিসংখ্যান প্রকাশ করেন তাতে দেখা যায় কেন্দ্রীয় সরকারের নির্দেশে চালানো দেশব্যাপী অভিযানের পরও প্রকৃতপক্ষে বহিষ্কারের জন্য প্রক্রিয়াধীন মামলার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। অর্থাৎ রাজনৈতিক ভাষণে যে স্কেলের কথা বলা হচ্ছে প্রশাসনিক তথ্যে ঠিক সেই স্কেল প্রতিফলিত হচ্ছে না। এখানেই আসে বিপরীত পক্ষের যুক্তি। কলকাতা ভিত্তিক ভূ রাজনৈতিক বিশ্লেষক নির্মলা ব্যানার্জি বলেছেন, অভিযানের ফলাফল বিজেপির বছরের পর বছর ধরে প্রচার করা জনসংখ্যাগত পরিবর্তনের মাত্রার সাথে মেলেনি। কংগ্রেস নেতা রণজিৎ মুখার্জির মতে অনুপ্রবেশী ইস্যুটি প্রশাসনিকভাবে প্রমাণযোগ্য সংকটের চেয়ে রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবে
বেশি ব্যবহৃত হচ্ছে। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন রঞ্জিত সুর প্রশ্ন তোলেন, নির্বাচনী ভাষণে যে মাত্রার অনুপ্রবেশের কথা বলা হয়, 1 দশকেরও বেশি সময় কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও কেন মাত্র কয়েক হাজার মামলা বহিষ্কারের জন্য অপেক্ষমান? অর্থাৎ এই বিতর্কের দুই পাশেই শক্তিশালী যুক্তি আছে। একদিকে সীমান্ত নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার আন্তরিক উদ্বেগ, অন্যদিকে নির্বাচনী মেরুকরণের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ। এই পুরো বিতর্কে বাংলাদেশের অবস্থান এখন সতর্ক ও প্রতিরক্ষামূলক। বিজেপির নির্বাচনী বিজয়ের পরপরই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, সম্ভাব্য জোরপূর্বক পুশিন ঠেকাতে বিজেপিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বারবার কূটনৈতিক প্রতিবাদ জানাচ্ছে ভারতীয় নেতাদের এমন মন্তব্যের বিরুদ্ধে, যেগুলোকে বাংলাদেশ অবমাননাকর বলে মনে করছে। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক এখন সরাসরি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে। সবশেষে আসা যাক ভবিষ্যতের প্রশ্নে। ভারত সরকারের নতুন উচ্চ পর্যায়ের কমিটি এখন সীমান্ত এলাকার জনসংখ্যা বিশ্লেষণ করবে, আর এর সুপারিশের উপর নির্ভর করবে আগামী দিনে সীমান্ত নীতি কতটা কঠোর হবে। কিন্তু আসলে প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যি একটা প্রকৃত জনসংখ্যাগত সংকট, নাকি প্রতি নির্বাচনের আগে নতুন মোড়কে ফিরে আসা এক পুরনো রাজনৈতিক আখ্যান? আর যতদিন এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলে, ততদিন সীমান্তের দুই পাশের সাধারণ মানুষই কি এই অনিশ্চয়তার সবচেয়ে বড় মূল্য দিয়ে যাবেন না? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।